প্রত্যেকটা মেয়ের নিজের একটা বাড়ি হওয়াটা খুব জরুরি। যদিও মেয়েদের নিজের কোনো বাড়ি বলতে কিছুই থাকে না। বিয়ের আগে মেয়েদের থাকে বাবার বাড়ি, বিয়ের পর শ্বশুর বাড়ি, আর বৃদ্ধ বয়সে নিজের সন্তানের বাড়ি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আজকে আরও একটি ডেইলি ব্লগ আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসছি। এখন যেহেতু বর্ষাকাল, বৃষ্টিটা কিন্তু প্রতিদিনের একটা নিত্যদিনের অংশ হয়ে দাঁড়িয়েছে। লাস্ট কিছুদিন ধরে আমাদের এখানে ঝুম বৃষ্টি হচ্ছে, আর আজকে ঘুম থেকে উঠতে অনেকটা লেট করে ফেলেছি। আর বৃষ্টির দিন মনে হয় ঘুমটা এমনিতেই একটু বেশি হয়। তো ঘুম থেকে ওঠার পরেই দেখলাম যে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আর আমি সাথে সাথে ফোনটা নিয়ে কিছু একটু ক্লিপ নিয়ে নিলাম। কারণ আমার প্রত্যেক দিনের ছোট্ট ছোট্ট প্রত্যেকটা মোমেন্ট আপনাদের সাথে শেয়ার করতে অনেক বেশি ভালো লাগে। আর আমার ভিডিওতে আজকে যারা প্রথম দেখছেন তাদের সবাইকে বলবো, আমার এই ছোট্ট পরিবারে সবাই একটু করে সাবস্ক্রাইব করে যাবেন আমার চ্যানেলটা। তো এখানে আমাদের গাছে ছোট্ট ছোট্ট বেগুন হচ্ছে, আর আজকে আমি লেট করে উঠেছি মানে বাসায় সব ধরনের সকালবেলা রান্না বাড়াটা মানে হয়ে গিয়েছে। আর আমাদের বাসায় সবাই সকালবেলা গরম গরম ভাত খেতেই পছন্দ করে। আদার্স কোনো নাস্তা ওইভাবে করাই হয় না, সবাই ভাত খেতেই পছন্দ করে। তো এইখানে আজকে লতি দিয়ে চিংড়ি মাছ রান্না করা হয়েছিল। আর এখন চিংড়ি মাছ দিয়ে লতি এই সিজনে খেতেই কিন্তু ভীষণ ভালো লাগে। তো আজকে সকালে রান্নাটা মোটামুটি শেষ, সবাই খাওয়া শেষ করে আমি গিয়েছিলাম দুপুরের জন্য রান্না করতে। গতকালকে বাজার থেকে এখানে চিকেন আনা হয়েছিল, আর চিকেনগুলো এনে ওইভাবে জাস্ট প্রসেসিং করা হয়নি, শুধু ফ্রিজে রেখে দেওয়া হয়েছিল। আর এগুলো একদম টোটালি ফ্রোজেন ছিল। তো আমি এটাকে পানি দিয়ে অল্প অল্প করে ছাড়ানোর চেষ্টা করছিলাম। তারপর এটাকে সুন্দর করে আমি পিস করে নেব। তো আনাবিয়ার জন্য আজকে চিকেন রোস্ট রান্না করব। তারপর বাসার জন্য যা যা দুপুরের জন্য রাতের জন্য একবারে রান্না করে ফেলবো। আর আমার বৃষ্টির দিন সকালবেলা যেদিন হয়, ঘুম থেকে উঠে যদি দেখি বৃষ্টি আর যদি আর্লি উঠে পড়া হয়, তাহলে আমি সবসময় খিচুড়ি রান্না করি। তো আজকে লেট করে উঠেছি, যার জন্য খিচুড়িটা ওইভাবে রান্না করা হয়নি। তো আজকে যা ছিল তা দিয়েই খাওয়া দাওয়া শেষ করে ফেলেছি। তারপর আমি চিকেনটাকে সুন্দর করে পিস করার জন্য নিয়েছিলাম। তো এখানে সবগুলাকে রোস্টের সাইজ করব, আর যে ছোট ছোট যে অংশগুলো আছে সেগুলো আলাদা রান্না করার জন্য রেখে দিব। তো আজকে বেশি রান্না করব না, কারণ সবাই সব প্রত্যেক দিন এত ভারী খাবার খেতে একদমই পছন্দ করে না। তো বাবুর জন্য আমাকে সবসময় করতে হয়। আর এগুলো দেখেন, আমি যখন নিয়েছিলাম তখনও একদমই বরফ ছিল। তো এখানে বরফটাকে আমি এইভাবে একটু ট্রাই করছিলাম আলাদা করার জন্য, শক্ত শক্ত অবস্থাতেই। আর সেটা আমি মনে হয় পারছিলাম শেষ পর্যন্ত। তো এটাকে চিকেনে যেহেতু আমি রোস্টের পিস করব, একটু সাইজে বড় বড় করে রাখবো। আর যারা প্রত্যেকদিন এখন ইউটিউবে ভিডিও দিচ্ছেন তাদেরকে আমি সাজেস্ট করব, অবশ্যই ভিডিওটাকে একটু লং রাখার চেষ্টা করবেন। সুন্দর করে যতগুলো ক্রাইটেরিয়া আছে সবগুলো মেনে ভিডিওটা দেওয়ার চেষ্টা করবেন। তাহলে আপনার ভিডিওগুলো দেখতে যেরকম সুন্দর হবে, অনেকটা কোয়ালিটিফুল হবে। অ্যাকচুয়ালি আপনি যদি লং একটা ভিডিও আপনার আপলোড দিয়ে থাকেন, সেখানে আপনার ভিউজ যতই আসুক, আপনার কিন্তু ওয়াচ টাইমটা কভার হয়ে যাবে। তো সেই জন্য আমি নতুনদেরকে একদমই সাজেস্ট করব। আমি নিজেও যেহেতু নতুন, অ্যাকচুয়ালি আমি নতুন কাজ করছি না, অনেক দিন ধরেই কাজ করছি। মাঝখানে অনেক লম্বা একটা বিরতি ছিল, তো আবার নতুন করে এখানে কাজ করা শুরু করেছি। তো সবাইকে সেই জন্যই বললাম, সবাই যারা নতুন, যাদের চোখের সামনে ভিডিওটা পড়বে, সবাই একটু করে সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটাকে। আর ভিডিওটা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। তো এখানে আমি আগে লেগ পিসগুলোকে আলাদা করে নিচ্ছিলাম, তারপর বাকি অংশগুলো কেটে কুটে আলাদা করে নেব। তো এখানে চিকেনগুলো মোটামুটি শেষ। তারপরে হচ্ছে যে এটাকে আমি যে কাটাকুটি অংশগুলো ছিল, ঘাড় ঘিলা যেগুলোকে বলে, সেগুলোকে আমি একসাথে করে একটু ধুয়ে নিচ্ছিলাম। এগুলোকে আমি হচ্ছে মাছ কিংবা মাংস বলেন, সব কিছুই সুন্দর করে ধুয়ে তারপর ফ্রিজে রাখতে পছন্দ করি। কারণ আমাকে ওইভাবে একদম অপরিষ্কার অবস্থায় ফ্রিজে রাখা জিনিসটা আমার একদম ভালো লাগে না, কারণ যখন নামানো হবে তখনও বরফ থাকবে। সেজন্য সুন্দর করে ধুয়ে মোটামুটি রান্নার জন্য একদম রেডি থাকে সেভাবে আমি সবসময় ফ্রিজে রাখার চেষ্টা করি। তো এগুলোকে সুন্দর করে আমি ভালো করে হাত দিয়ে চটকে চটকে এভাবে ধুয়ে নিচ্ছিলাম। তারপর পানিটা সেরে নিচ্ছিলাম। আর মাছ মাংস যাই বলেন না কেন, এগুলোকে যত ধোয়া যায় ততই মনে হয় ময়লা বের হয়। তারপর এগুলো অল্পই হয়েছিল, যেহেতু দুইটা মুরগি, আর মুরগিগুলো সাইজও ছোট ছিল, একদম বাচ্চা মুরগি ছিল। তারপর যে রোস্টের পিসগুলো ছিল সেগুলোকেও ধুয়ে নিচ্ছি। আজকের জন্য রান্নাটা নিব, তারপর বাকিগুলো ফ্রিজে উঠিয়ে রাখবো। তো এখানে আমি সুন্দর করে এগুলাকে আবার ধুয়ে নিচ্ছিলাম, আর প্রচুর পরিমাণে পানি। আর আমাদের বাসায় সব ধরনের সবজি, মাছ, মাংস, কাটাকুটি যা থাকে সব ধোয়ার জিনিসগুলো এভাবে সিঙ্কেই ধোয়া হয়। তো এখানে যেহেতু জায়গাটা একটু বেশি, পরিমাণে পানির মাঝে সুন্দর করে ধুয়ে নেওয়া যায়, যার জন্য আমিও এখানে করি। আর আরেকটা কথা, অনেকেই কিন্তু আবার বলেন যে আপনি সিঙ্কের ভিতরে এইভাবে সব কিছু ধোন, এটার ভিতরে কি ময়লা থাকে না? না, আমাদের বাসায় হচ্ছে যে এখানে সবজি, মাছ, মাংস সব কিছু ধোয়া হয়, সেজন্য সেখানে আর অন্য কিছু ইউজ করা হয় না। জাস্ট প্লেট বাটিগুলো মাঝে সাথে ধোয়া হয়, না হলে সেগুলোও নিচে ধোয়া হয়।
সেজন্য আমি এখানে খাবার জিনিসগুলো ধুয়ে নিচ্ছি। তো এখানে চিকেনটা অনেকটা পানি দিয়েছিলাম, অনেকটা পানি দিয়ে ধুয়ে তারপর আমি এগুলাকে উঠিয়ে রাখবো। আর বাকি ছিল এখানে 2টা মাত্র লেগ পিস, সেটা নিয়েছিলাম আনাফিয়ার জন্য। আজকে ওকে রোস্ট করে দিব। রোস্ট করতে গিয়ে তারপর আমি মোরগ পোলাও রান্না করে ফেলেছি, কারণ সে রোস্ট যখন রান্না হয়েছে তখন আবার পোলাও খেতে চাচ্ছিল। তারপর অল্প একটু পোলাও রান্না করে সেটা 2টাকে একসাথে মিলিয়ে মোরগ পোলাও বানিয়ে ফেলেছি। আর এদিকে আন্টি আমার জন্য কেটে মাছ, আলু আর হচ্ছে টমেটোটা শীতের সময়কার, এটা অনেক দিন আগের, বাট ফ্রিজে এভাবে আমরা অর্ধেক সেদ্ধ করে ফ্রোজেন করে সব সবজি রেখে দিই। এক সিজনের সবজিটা যদি আপনি আরেক সিজনে খেতে চান তাহলে এই পদ্ধতিটা আপনি খুব সহজে অবলম্বন করতে পারেন, এবং সিজন ছাড়াও সবজিগুলো খুব ফ্রেশ থাকে, খেতেও কিন্তু ভালোই লাগে। তো এখানে টমেটো দিয়ে আমি পাঙ্গাস মাছ নিয়েছিলাম, অনেক বড় সাইজের একটা পাঙ্গাস ছিল। তো সেটাকে আজকে একটু ঝোল করে রান্না করব। ঝোল তরকারি খেতে ভালো লাগে, সেই জন্য ঝোল তরকারিটা আমাকে প্রত্যেক দিনের আইটেম একটা করে হলেও রাখতে হয়। অল্প একটু পেঁয়াজ আর তেল দিয়ে এটা সুন্দর করে আগে ভেজে নেব। তারপর এখানে যত মশলা থাকবে সবগুলো মশলা দেব। আর সব ধরনের মাছ হচ্ছে একটু ভেজে রান্না করলে ভালো হয়, বাট আমার কাছে টাটকা যে মাছটা থাকে বাজার থেকে আনার পরে 1-2 দিনের ভেতরে খেলে সেটাকে এইভাবেই রান্না করতে ভালো লাগে। মাছ ভেজে রান্না করলে ভাজা মাছের একটা স্মেল থাকে, আর আমার ওই জিনিসটা একদমই ভালো লাগে না। ভাজা মাছ মানে হচ্ছে ভাজা মাছ, আর এইভাবে রান্না করলে সেটা এইভাবে করবো। আর সব এলাকায় দেখা যায় মাছটাকে মনে হয় ভেজে রান্না করতে বেশি পছন্দ করে, বাট আমার কাছে মনে হয় যে আমরা যেভাবে খাই, অ্যাকচুয়ালি ময়মনসিংহের মানুষজন মনে হয় এইভাবে একটু বেশি রান্না করে, মাছ ভেজেও সবাই ওইভাবে রান্না করে না। তারপরে এখানে পেঁয়াজটাকে একটু হালকা ভাজা করে তারপর আমি এখানে লবণ, মরিচ, হলুদ, ধনিয়া গুঁড়ো যা যা ছিল সব কিছু একটা একটা করে দিয়ে নিচ্ছি। আর সুন্দর করে তেলটাকে মশলা আর তেল একসাথে কষিয়ে তারপরে আমি মাছটাকে কষাবো, একটা একটা করে কষিয়ে নিয়ে তারপর ঝোল দেব। আর ঝোলের তরকারিগুলোতে হচ্ছে পেঁয়াজ বাটাটা পরিমাণে অনেক বেশি দিতে হয়, যদিও এখানে আমি দিয়েছিলাম কিন্তু আমার ভিডিওতে সেটা স্কিপ করে ফেলেছি, ভিডিওতে নিতেই ভুলে গিয়েছি। তো এখানে আমি ধনিয়া গুঁড়ো দিচ্ছিলাম, হলুদ, কাঁচামরিচ আর মরিচের গুঁড়োটা পরিমাণে একটু বেশি দিয়েছিলাম, কারণ টক দিয়ে যে ঝোলের তরকারিটা হয় সেগুলোতে একটু ঝাল ঝাল হলে বেশি ভালো হয়। আর এখানে দেখেন সবগুলো মশলা দেওয়ার পর এটা সুন্দর একটা কালার চলে আসছে, আর এটাকে সুন্দর করে আমি কষিয়ে নিচ্ছি। কষিয়ে তারপর এখানে মাছটাকে শুধু অ্যাড করে নিব। আর আজকে হয়তো অনেকেই আছেন যে আমার ভিডিও একদমই প্রথম দেখছেন, তাদেরকে বলবো যে সবাই একটু বেশি করে কমেন্ট করবেন আর একটু সাবস্ক্রাইব করে যাবেন। তো এখানে মশলাটাকে আমার মোটামুটি কষানো শেষ, এখানে মাছটা এখন শুধু অ্যাড করে দিব। মাছগুলো সাইজও অনেক বড় ছিল, তো মাছগুলো সাইজে বড় ছিল মানে আমি পিসগুলো মামাকে বলেছিলাম একটু বড় বড় সাইজ করে রাখার জন্য। আমাদের বাসায় মাছ যত বাইরে থেকে আনা হয় সবকিছু ওখান থেকেই কেটে কুটে আনা হয়, আর বাসায় ওইভাবে বড় সাইজের মাছ কিংবা মাংস যাই বলেন বাসায় একটু ঝামেলাই হয়ে যায়, যার জন্য বাইরে থেকে রেডি করে নিয়ে আসলে হয়। এতে দেখেন সাইজগুলো কিন্তু অনেক বড় ছিল, পিসগুলো অনেক বড় বড় ছিল। আর পাঙ্গাস মাছ খেতে কারা কারা পছন্দ করেন কিংবা করেন না আমি জানি না, আমার বাসায়ও দেখা যায় অর্ধেক মানুষ পছন্দ করে আর অর্ধেক মানুষ পছন্দ করে না, কিন্তু আমি আমার মেয়ের জন্য ডেইলি এই খাবারটাই রাখি মাছের ভেতরে, কারণ এতে কাটা থাকে না আর খুব বেশি সহজলভ্য। আমরা যখন তখন এটা বাজারে গেলেই পাওয়া যায়, একদম টাটকা পাওয়া যায়। জ্যান্ত মাছ পাওয়াটা কিন্তু এখন খুবই টাফ, যার জন্য আমি পাঙ্গাস মাছটাকে ওর মাছের রুটিনের ভেতরে রাখি মাছ খাওয়ার মাঝে। তো এটাতে কাটা যেহেতু নেই, তো বাচ্চাদের জন্য এটা খুবই মজার আর আমার ভীষণ খেতে পছন্দ হয়। আর আমি এখন খাই সেটা না, আমি আগে থেকে এই মাছটা পছন্দ করি। তো মাত্র 4 পিসই নিয়েছিলাম রান্না করার জন্য এখানে, কারণ সাইজে অনেক বড় ছিল মাছটা। আর এখানে ভিডিওতে হয়তো ওইভাবে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না, কিন্তু অ্যাকচুয়ালি সাইজটা অনেক বড় ছিল। তারপর এটাকে আমি সুন্দর করে অল্প অল্প করে নাড়াচাড়া দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছিলাম, কারণ মাছ মাংস যাই রান্না করেন সেটা যত সুন্দর করে কষানো হবে ঠিক ততটাই কিন্তু মজা হবে। তো এখানে কষানো শেষ করে আলুটাকে আগেই সেদ্ধ করে ওইভাবে চটকে রাখা হয়েছিল, আর টমেটো তো ফ্রোজেন করা ছিল, ওইটা অলমোস্ট 80% সেদ্ধ করাই ছিল, জাস্ট তরকারিতে দিয়ে দিলেই হয়ে যাবে। তো সবগুলো দেওয়ার আগে আমি সবসময় মাছ এইভাবে রান্না করার সময় মাছগুলো উঠিয়ে রাখি যেন ভেঙে না যায়, কিন্তু আজকে সবগুলো যেহেতু সেদ্ধ করা সেজন্য সবকিছু একসাথেই দিয়ে নিব। তো এখানে দেখেন তেল ছিটকে আসছে, আর মাছ মাংস যেটাই রান্না করেন তেল ছিটকে আসছে মানে এটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন আপনি চাইলে সবকিছু দিয়ে দিতে পারেন যা যা রান্নার জন্য নিয়েছেন। তো আমি এখানে আলুগুলোকে আরেকটু চটকে নিচ্ছিলাম, আর টমেটোগুলো কাঁচা ছিল, কাঁচা টমেটোগুলোকেও সুন্দর করে আমি একসাথে করে দিয়ে নিচ্ছিলাম। আর এটাকে খুব সাবধানে অল্প আছে একটু একটু করে নাড়াচাড়া করতে হবে যেন মাছগুলো ভেঙে না যায়। আর ঝোল দেওয়া অবস্থায় মাছগুলো ভাঙার সম্ভাবনা কম থাকে, আর কষানোর সময় যেহেতু ঝোল কম থাকে এগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনাটা একটু বেশি থাকে। তো ঝোল দেওয়ার পর তেলটা উপরে
উপরে ভেসে আসছে আর তরকারিটা কিন্তু দেখতে ভীষণ সুন্দর লাগছিল। আর এই ধরনের ঝোল কিন্তু খেতেও ভালো লাগে, বিশেষ করে রোদের দিনে। যদিও আজকে আমাদের এখানে চরম বৃষ্টি, আজকে অবশ্য ওয়েদারের সাথে মিল রেখে কোনো কিছুই রান্না করিনি। বৃষ্টির দিন মানে হচ্ছে যে বিরিয়ানি, খিচুড়ি বা একটু হেভি খাবার ভালো লাগে খেতে, কিন্তু আজকে সম্পূর্ণ উল্টো রান্না করলাম। কারণ সবসময় এক ধরনের খাবার খেতে বাসায়ও সবাই এখন আর পছন্দ করছে না, কারণ যেহেতু বৃষ্টিটা অনেক দিন ধরেই স্টে করছে, বর্ষাকাল বৃষ্টি থাকবে এটাই নর্মাল, তাই বলে প্রতিদিন খিচুড়ি রান্না করা যাবে না। তো ফাইনালি এখানে আমি আমার তরকারিটা রান্না করা হয়ে গেছে। আর লাস্ট মোমেন্টে আমি এখানে অল্প কয়েকটা পাকা টমেটো ছিল, সেটাও সেদ্ধ করা ছিল, সেটাকেও দিয়ে দিয়েছিলাম। সেটার ভিডিওতে উঠাতে পারিনি। তো দেখেন তরকারিটা কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর হয়েছিল। গরম গরম ভাতের সাথে এই ধরনের ঝোল তরকারি খেতে কিন্তু ভালোই লাগে। তারপর আমি চলে গিয়েছিলাম আবার অন্য আরেকটা রান্না করতে। তো এখানে আমি এটার জন্য তরকারিটা আগে সার্ভ করে রেখে নেব। তারপর আনাবিয়ার জন্য আমি রোস্ট 2টা করব, আর ওর জন্য ছোট্ট একটু মোরগ পোলাও করব। ছোট্ট মোরগ পোলাও বলতে প্রয়োজনীয় পরিমাণে অনেক বেশি অল্প, সেজন্যই বললাম। তো এখানে আমি পাতিলে সার্ভ করে নিয়েছিলাম তরকারি। আর আমার রান্না করার সময় চুলাটাকে সবসময় চুলার আশেপাশে জায়গা একদম খালি রাখতে হয়, একটা করে শেষ করি আর সাথে সাথে এটাকে ডাইনিংয়ে নিয়ে রেডি করে রাখি, তারপর অন্য আরেকটা রান্না শুরু করি। তারপর এখানে আনাবিয়ার জন্য যে নিয়েছিলাম সেগুলোকে রেডি করব। তো চাল ধোয়া মোটামুটি শেষ। এর ভেতরে আবার আমি একটু আদা ব্লেন্ড করে নিচ্ছিলাম। এখানে প্রায় 1 কেজির মতো আদা ছিল, সবগুলো আন্টি আমাকে খোসা ছাড়িয়ে দিয়েছে। এগুলোকে তারপর আমি আবার একটু ভালো করে ধুয়ে নিয়েছিলাম। আর আদা রসুন এই সবগুলো জিনিস আমাদের বাসায় হচ্ছে পরিমাণে অনেক বেশি করে সবসময় পেস্ট করে ব্লেন্ড করে রেখে দেওয়া হয়, কারণ মাংস রান্না বেশি হয়, যার জন্য এই জিনিসগুলো সবসময় লাগে। আর বাটা মশলা ছাড়া মাংসর একদমই স্বাদ পাওয়া যায় না। তো এইগুলোকে আমি সুন্দর করে আবার ধুয়ে দিচ্ছিলাম, যদিও আন্টি একবার ধুয়ে রেখেছে, তারপর আমি আমার মতো করে আবার ধুয়ে নিচ্ছিলাম। এটাকে সুন্দর একটা বাটিতে রেখে দিচ্ছিলাম। আর কিছুদিন পর আমাদের বাসায় আবার গেস্ট আসবে, তো গেস্টদের জন্য রান্নাবাড়ার সবকিছু প্রিপারেশন অলরেডি চলছে। রসুন পেঁয়াজ সবকিছুই পেস্ট করা শেষ। আর দারচিনি এলাচ যেগুলো ছিল সেগুলো ব্লেন্ড করে গুঁড়ো করে রেখেছি। জিরাটাও করা শেষ, শুধু আদাটাই বাকি ছিল। তো আদাটাও আমি সুন্দর করে এখানে আজকে একদম ব্লেন্ড করে রেখে দেবো, তাহলে কাজটা অনেকটা এগিয়ে থাকবে। তো আদাগুলো এখানে অল্প দেখা যাচ্ছে, কিন্তু এখানে প্রায় 1 কেজির মতো আদা ছিল। খোসা ছাড়ানোর পর অ্যাকচুয়ালি যতটুকু থাকে চিংড়ি মাছের মতো অনেকটা। চিংড়ি মাছ 1 কেজি ধোয়ার পর দেখা যায় যে খুব মানে অল্প হয়ে গেছে। এই সব ধরনের শাকসবজি মানে একদম রেডি করার পর অল্প হয়ে যায়। তারপর এখানে আদাগুলোকে ছোট ছোট করে কুচি কুচি করে আবার এটা নিতে হবে, তারপর আমি ব্লেন্ড করব, তাহলে একটু ইজি হয় আর কি। আস্ত আদাটা দিলেও ব্লেন্ড হয়ে যায়, কিন্তু একটু টাইম লাগে। আর যদি এটাকে কুচি করে নেওয়া হয় তাহলে একটু তাড়াতাড়ি হয়ে যায়। তো এখানে আমি ব্লেন্ডারের যে মাঝারি সাইজের যে ইয়েটা থাকে সেখানে আমি নিয়েছি ব্লেন্ড করার জন্য। তো একটা একটা করে এখানে আদা কুচি দিয়ে নিচ্ছিলাম, আর সবগুলো কুচি একসাথে দেওয়া পসিবল হবে না, যার জন্য আমাকে 2বার নিতে হয়েছিল। তো 2বার নিয়ে তারপর এগুলোকে আমি সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি আর বক্সে করে রেখে দিব। মোটামুটি 15 দিনের জন্য মাংস রান্নার আর আদার জন্য চিন্তা করতে হবে না, কারণ বাটাবাটি করা সবসময় প্রত্যেকদিন অনেক ঝামেলা মনে হয়, যার জন্য একসাথে করে যদি সেটাকে রেখে দেওয়া হয় অনেক দিন পর্যন্ত তো সুবিধা হয় বেশি আর কি। রান্নাবাড়া যারা নিয়মিত প্রতিদিন করে, প্রতিদিন যদি সব ধরনের মশলা বেটে রান্না করা হতো তাহলে মনে হয় এখনকার যে মেয়েরা তাহলে রান্নাবাড়া থেকে অনেকটাই দূরে সরে যেত। সবকিছু সহজলভ্য, সেই জন্য রান্নাটাও এখন সবারই এখন শখের জিনিস হয়ে গেছে। তো এখানে সবগুলো আদা মোটামুটি কুচি করা শেষ। আমি এটাকে প্রথমবারের মতো দিয়ে নিচ্ছিলাম। যেহেতু আমার ভিডিওটা একদমই ভিডিও ছিল, মানে কোনো আমি এডিট করিনি, যার জন্য একটু লং হয়েছে। সবাই একটু ধৈর্য সহকারে দেখবেন, কারণ লং ভিডিও আজকাল আমরা দেখতে একদমই সবারই ধৈর্য কুলায় না, পছন্দও করি না। বাট লং ভিডিওটা সব কিছু সুন্দরভাবে শেয়ার করতে হলে ভিডিওটা একটু বড় রাখতে হয়। তো এখানে একটু করে পানি অ্যাড করে নিয়েছিলাম। পানি অ্যাড না করলে আদাটা সুন্দরভাবে মিহি হয়ে ব্লেন্ড হবে না। তো এখানে আমি প্রথমবার একটা জারে দিয়ে নিচ্ছিলাম। টোটাল 2বার দিতে হয়েছিল। 2বারে মোটামুটি 1 কেজি আদা ব্লেন্ড করে নিয়েছিলাম। তারপর এখানে আমি ব্লেন্ডারে এটাকে সেট করে নিচ্ছিলাম। পাশে আবার রাইস কুকারে ভাত হচ্ছিল। সকালবেলা অ্যাকচুয়ালি থাকে রান্নাঘরটা খুব বেশি ব্যস্ত, সবাই চতুর্দিক থেকে কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকে। আর আমি যখন রান্না করতে আসি আমি সবাইকে আগে আগে রান্নাঘর থেকে বের করে দিই, আমার সব ধরনের কাজকর্ম শেষ করে জাস্ট আমি রেখে চলে যাই। তো এখানে আমি ব্লেন্ড করে নিচ্ছিলাম সুন্দর করে আদাগুলো। তো একবার ব্লেন্ড করা মোটামুটি শেষ, তারপর দ্বিতীয়টা শেষ করার পর এক বাটি টোটালি কমপ্লিট হয়ে গিয়েছিল। তো এখানে কারেন্টে আবার মাঝখানে ঝামেলা করছিল, যার জন্য আমি এইভাবে রেখে ধরে রেখেছিলাম। আর আমার না ব্লেন্ডারে যে ঝাঁকুনি যে শব্দটা করে এটা আমার মানে হঠাৎ করেই আমার কানের ভেতরে খুব লাগে, যার জন্য আমি একটু আস্তে ধীরে করার চেষ্টা করি। তো এখানে দেখেন একটা মোটামুটি হয়ে গেছে, একটা পুরো ভরে দিয়েছিলাম বাট একদমই অল্প হয়ে গেছে। তো আদা ব্লেন্ড করা মোটামুটি শেষ। তারপর আমি রান্না আবার চলে যাব এখানে রান্না করতে। তো আগে ক্যামেরাটা সেট করে নিচ্ছিলাম। রাঁধুনিদের যে কত ধরনের ঝামেলা, যদি আবার ভিডিও বানানো হয় তাহলে ক্যামেরা সেট করে কড়াই সুন্দর করে সবকিছু
গুছিয়ে গাছিয়ে নিতে নিতে একটু অনেকটা টাইম লেগে যায়। আর যারা ডেইলি ব্লগ করে তাদের রান্নাঘরটা সবসময় একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়, যার জন্য রান্না করার আগেও যেরকম কাজ করে গুছিয়ে নিতে হয়, রান্না করার পরেও কিন্তু গুছিয়ে নিতে হয় সব কিছু। আর এগুলো করে অনেকটা সময় চলে যায়। তারপর আমি ফ্রাই প্যানে অল্প একটু তেল দিয়েছিলাম, মাত্র 2টা লেগ পিস যেহেতু রোস্ট করব, যার জন্য খুব বেশি একটা তেল দিইনি। আর আমি এই জিনিসটা খুব ভয় পাই, তেল যখন ছিটকে আসে গরম, তার জন্য রোস্টের এই ভাজার জিনিসটাই আমার কাছে সবচেয়ে খারাপ লাগে। তারপরেও রান্না আজকে করব, অল্প যেহেতু নিয়েছি রান্না করে ফেলবো। আর আমি সবসময় একটা ছোট্ট টিপস ফলো করি, যে আমি চিকেনটা সুন্দর করে কড়াইয়ে দিয়ে এটাকে ঢেকে রেখে দিই, যার জন্য তেল ছিটকে আসার কোনো ঝামেলাই থাকে না, কোনো চান্সই থাকে না। তো এখানে দেখেন আমি মাংসটাকে দিয়ে সাথে সাথে তেল ছিটকানোর ভাব আসার আগে আমি এটাকে ঢেকে দিয়েছিলাম। আমার মতো এরকম আর কারা কারা আছেন যারা রোস্ট খেতে পছন্দ করেন, রান্না করতেও ভালো লাগে কিন্তু এই জিনিসটা ভয় পান। এই যে দেখেন আমার সুন্দর নিনজা টেকনিক, আমি সুন্দর করে এটাকে ঢেকে দিয়েছি। তো এখন আর কিন্তু শরীরে ছিটকে আসার একদমই সম্ভাবনা নেই। তো এটাকে যখন একটা সাইড সুন্দরভাবে ভাজা হয়ে যেতে যেতে আমি এভাবেই ঢেকে রেখেছিলাম। তারপর অন্য সাইড উল্টে অনেকটা বেশি সেদ্ধ হয়ে গিয়েছিল। আর চিকেনটা সাইজে ছোট ছিল, যার জন্য অল্পতেই সেদ্ধ হয়ে যাচ্ছিল, ভাজার সময় অনেকটা এবড়ো থেবড়ো হয়ে যাচ্ছিল। তারপর আমি আর অন্য প্যান নিব না, এই ফ্রাই প্যানটাতে আমি সুন্দর করে যা যা মশলা ছিল, বাটা মশলাগুলো সব কিছু অ্যাড করে রোস্টটা রান্না করে ফেলবো। আর আজকে এটা 2টা মাত্র পিস যেহেতু, যার জন্য আর বেশি কিছু দেইনি, অল্প মশলা দিয়ে কোনো রকম সেরে ফেলেছিলাম আর কি। তো এখানে পানি দেওয়ার সময় আজকে পানিও পড়ে যাচ্ছিল। তো যাই হোক, সব কিছুর পরে সুন্দরভাবে আমি রান্নাটা করতে পেরেছিলাম। এবং আমার রোস্টটা সবসময় আমার মেয়ে আমার হাতেরটা খেতেই পছন্দ করে, আমি যদি সুন্দর করে রান্না করে দিই ওইটা খেতেই পছন্দ করে, কারণ আমি একদমই ঝাল টাল কোনো কিছু ইউজ করি না। ওর মতো করে একটু মিষ্টি মিষ্টি রাখার চেষ্টা করি, চিনির পরিমাণে অল্প একটু বেশি দেওয়ার চেষ্টা করি। তো এখানে মোটামুটি সব মশলা দেওয়া শেষ, আদার্স যা শুকনো মশলা ছিল সেগুলো একটা একটা করে অ্যাড করে নিয়েছি। আর ঝোল ঝোল একটু রাখি না, কারণ প্রথমে ঝোল রেখেছিলাম, তারপর আবার এটাকে একটু চাল অ্যাড করে মোরগ পোলাও বানিয়ে ফেলেছি, যার জন্য আর ঝোল রাখা হয়নি। তো আজকের ভিডিও এত বড়, আমি জানি না কারা এত ধৈর্য নিয়ে আমার ভিডিও দেখবে। লাস্টে এখানে আমি গুঁড়া মশলা একটা একটা করে দিয়ে নিচ্ছিলাম। এখানে এলাচ আর দারচিনি একসাথে ব্লেন্ড করা ছিল, গুঁড়া করা ছিল, সেগুলো দিয়েছি। গরুর মাংসের যে একটু মশলা ছিল, রোস্টের মশলা, তারপর হচ্ছে জিরা গুঁড়া, লবণ, সবকিছু পরিমাণ মতো, চিনি, সবকিছু দিয়ে সুন্দর করে এটাকে আমি একদম কষিয়ে তারপর মাংসগুলো উঠিয়ে সেই যে গ্রেভিটা থাকবে সেই গ্রেভিটাতে অল্প একটু চাল অ্যাড করে সুন্দর করে আমি এটাকে একটা ছোট্ট মোরগ পোলাও বানিয়ে ফেললাম। আমি এটাকে সবসময় ছোট্ট মোরগ পোলাও বলে, আমার কাছে আজকে রান্নাগুলো অনেকটা হাঁড়ি পাতিল খেলার মতো মনে হচ্ছে। ছোটোবেলায় আমরা যখন রান্নাবাটি খেলতাম তখন এরকম একটু একটু রান্না করতাম, আর এখন বড় হয়ে মেয়ের জন্য একটু একটু করে এইভাবে রান্না করতে হয়। তো বিষয়গুলো আমার কাছে কিন্তু ভালোই লাগে। আমার মেয়ের জন্য আমি রান্নাটা একদমই কম্প্রোমাইজ করি না, ওর জন্য যা কিছুই রান্না করি, একটা মাছ ভাজা হোক কিংবা একটা ডিম ভাজা, সেটা সবসময় আমি আমার নিজের হাতে করারই চেষ্টা করি। আমি এখানে অন্য কারো হেল্প নিই না, হেল্প নেই, অ্যাকচুয়ালি রান্নাটা আমিই করি। আমাকে হয়তো গুছিয়ে দেয়, বাট রান্নাটা সবসময় আমিই করতে পছন্দ করি। তো এখানে একটু চিনি দিয়েছিলাম, চিনিটা একটু না, ওর মাংসের তুলনায় চিনিটা পরিমাণে একটু বেশি ছিল। আর আজকে ভয়েস ওভার দেওয়ার সময় চারদিক থেকে অনেক বেশি নয়েজ আসছিল, আর এখন অনেক আজান দিচ্ছে, যেহেতু আমি এখন ভয়েস ওভার দিচ্ছি আর এখন আজান দিচ্ছে, যার জন্য মাঝপথে আর ভয়েসটা থামানো যাচ্ছে না, যার জন্য কন্টিনিউ করেই যাচ্ছে। তো এখানে মোটামুটি সব ধরনের মশলা দেওয়া শেষ। আমি জানি না আজকে কারা কারা ভিডিও দেখবে, সবাইকে আমি বলবো একটু বেশি করে কমেন্ট করবেন, একটু সাবস্ক্রাইব করে রেখে যাবেন, আর এত লম্বা ভিডিও একটু ধৈর্য নিয়ে দেখার চেষ্টা করবেন, এটাই সবার কাছে রিকোয়েস্ট রেখে গেলাম। তারপর হচ্ছে এটা মোটামুটি কষানো শেষ, আর এখানে একটু টমেটো সস অ্যাড করে দিব। টমেটো সস দিলে কিন্তু আলাদা একটা ফ্লেভার আসে, আর আমার এখানে বাসায় আজকে সয়া সসটা ছিল না, সয়া সস দিলেও একটু ভালো ফ্লেভার আসে। আর আমার কাছে যেহেতু এটা কাছে ছিল না, যার জন্য শুধু একটু রোস্টের মাঝে সসটাই দিয়েছিলাম, কালারটা এই জন্য একটু এরকম লালচে হয়েছে। তারপর দেখেন রোস্ট মোটামুটি পানি দেওয়ার পর আবার একটু ঝোল দিয়ে সেদ্ধ করে নিয়েছি, চিকেনটা যেন ভেতর থেকে ভালোভাবে সেদ্ধ হয়ে আসে। আর বাচ্চা যেহেতু খাবে, চিকেনটা একটু সফট না হলে খেতে একদমই পছন্দ করে না। তারপর এটাতে আমি চাল অ্যাড করে এটাকে আবার বিরিয়ানি বানিয়েছি, সেটা আর তেমন দেখানো হয়নি। তো আজকে রান্নাবাড়াগুলো মোটামুটি এখানেই শেষ, কিন্তু বৃষ্টি দেখেন কন্টিনিউ চলেই যাচ্ছে, বৃষ্টি আর থামেনি তখন পর্যন্ত। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নতুন আরও একটি সুন্দর ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। আল্লাহ হাফেজ সবাইকে।